শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব 17। চটি খুলে পদধূলি ঝেড়ে হাগামোতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কেশে নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগের মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করে না, তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজা মুখে দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা। ওনার বিস্ময়মাখা মুখ দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার বাবা মাও তাকে গালি দেয়, কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত। 5 বছর, 5 বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছ্যাঁচড়াও কপালে জুটেছে। প্রায়ই অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেগে গেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝে বলে বসে, ইয়ে মানে ম্যাডাম, বলছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে। সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ, বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাতে যদি 25 মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এজন্যই কেউ এলে মুখের উপরে এসব বলে সচেতন করে দেয়, যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময়ও বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত আঙুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবে? সময় মতো চলে আসবে, আপনি কাজ সেরে বসুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করতে বসলো। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে, তথ্য কালেক্ট করতে হবে, এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইল ধরেছে সবকটাই পরক্রিয়া কেস। পরক্রিয়ার প্যাচে পড়ে ডিভোর্সও যেন দুধ ভাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্রগোছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকলো। ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনে চেয়ারে বসলো। নাহিদ হাঁক ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথা থেকে এসেছেন? মাদারীপুর থেকে। অনেক দূর। হুম, গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা, ধৈর্যে আর কুলাই না বলে আসতে বাধ্য হয়েছি। কেন, কি সমস্যা? মেয়ে জামাই খুব অত্যাচার করে, কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাতে পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? ওই গোলামের পুতের নামে কেস করছিলেন? একটাই মেয়ে আমার, সঙ্গদোষে পালিয়ে বিয়ে করছিল। গিয়ে দেখে ছেলের ঘরবাড়ি কিচ্ছু নাই। ছেলে বস্তির টোকায়, বস্তিতে এক আত্মীয়ের বাসায় থাকে। পরে সব কিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল। আমারও একটাই আদরের মাইয়া, কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গে নিয়ে বেড়াবো, কাজ জোগাড় করে দেব, সরল মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম। এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলে, মারধর করে। আপনি কি করেন কাকা? নাম কি আপনার? আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ও, তা এখন কি করতে চাচ্ছেন? আমাকে সায়ন বাবা পাঠিয়েছে, ম্যাডামের সঙ্গে নাকি কথা হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ব্যবস্থা নিব। কোন সায়ন? ম্যাডামের বড় ভাইয়ের ছেলে শাহরিয়ার চৌধুরী সায়ন? জি।
ওনাদের এই কথোপকথনের মাঝে গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো। সে বিনয়ীভাবে সালাম দেওয়ার আগেই বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। দু একটা বাংলা গালিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাহিদ কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকালো। ইশারায় দারোয়ানের থেকে জানতে চাইলো ঘটনা কি। দারোয়ান জানালো, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়ি ভুড়ি গোবর পচা ডিম ছুঁড়ে মারে। এসবের কারণ ওই বাড়ির দুই বুড়ি, দুজন দুজনের ঘনিষ্ঠ বান্ধবী। এরপর হয়েছে যা, কোনো কিছু নিয়ে ঠুকাঠুকি হলেই তারা একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছোড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। এই কথা শুনে নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে মনে দোয়া করলো এমন ঠ্যাঙা মারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুরে চিবাতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড় মা পানির গ্লাস এগিয়ে দিলে ঢকঢক করে গিলে সোফায় পা এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের ওপর রাখা ব্যাগ খুলতে খুলতে সিতারা চৌধুরী শুধালেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কিছু? দেখো আগে, কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছে কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। সারাফাত ও সাফওয়ান চৌধুরী অফিসে সাম্য সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন সিমিনার শখকে নামতে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। সিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করলো। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসলো। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠায়। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞেস করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। হুম। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব না। এটা কি আমার প্রশ্নের আনসার হলো? না। কি না? পছন্দ নেই। ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে, ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক, 1.5 বছর পর আহানাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহানাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে সেভাবে নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটি ছেলে জ্বালাতন করায় মিথ্যে কথা বলেছিল যে তার বিএফ আছে। শীতলের সামনে কথাটা বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছু না। এ অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। সরকার একটা কথাও বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা, তোরা পড়াশুনো নিয়ে আহানাব কিংবা তার পরিবারের কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসায় আসেনি? না, তবে আহানাফ নাকি সায়নের কাছে আগে প্রস্তাব দিয়েছিল। সায়ন তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা, ছেলেও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে। শুদ্ধও চেনে। সে বলেছে ছেলেটা অমায়িক। তারপর আহানাফের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবারও প্রস্তাব রাখে। আহানাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবেচিন্তে দুই পরিবার এঙ্গেজমেন্টটা করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবে টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে। রোজই হয়, তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহানাপ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটিমিটি হাসলো। যাক, আহানাপ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসলো শুদ্ধের পাশের সোফায়। তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না, পুরাই রাজ্যটুক।
বড় ভাইয়ের সামনে এই কথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিতারা সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন স্কল করতে দেখে শীতল বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন? হুম। আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন? জানেন না আমি রসমালাই কত পছন্দ করি? তা জেনে আমি কি করব, তোকে দেখতে আসতে যে ঘটা করে তোর জন্য হাবিজাবি আনতে হবে? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মালকিন যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। এ কথা শুনে শীতল মুখ ভোতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সীতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সীতারা। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেলে ডাইনিং টেবিলে। দুই পা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবলো। সে কদিন যাবৎ কাজের রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও আবার নজর এড়িয়ে চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার, তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে মারে, আবার যখন যা চায় তা এনেও দেয়। অথচ এই বিশুদ্ধ পুরুষ এত মারে বকে কিন্তু যা চায় এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালেই দুই থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনে গল্প কেন উপন্যাসের মতো সাজানো হয় না?